নমস্কার। আজকে আমার সামনে যিনি রয়েছেন এনাকে তো আপনারা সবাই চেনেন, নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানভূমের অলিতে গলিতে আকাশে বাতাসে যাদের অবাধ বিচরণ, সেই বিখ্যাত ছৌ শিল্পী নৃপেন সহিস মহাশয়, যিনি বালিগাড়া কিষাণ ছৌ নৃত্য পার্টির বর্তমান ছৌ ওস্তাদ, তিনি আমার সাথে রয়েছেন। তো তার কাছ থেকে আজকে আমরা জানব যে আমরা তো সবাই শুনেছি জেনেছি যে উনি সঙ্গীত নাটক একাডেমি 2024-25 সালের সেই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গতকাল 10 তারিখ, গতকাল না পরশু দিন ছিল 10 তারিখ রাত্রেবেলা খবরটা প্রকাশ হয়েছিল। উনি সম্ভবত খবর পান 11 তারিখ সকালবেলা। তো ওনার কাছ থেকে জানবো যে ওনার মনের অনুভূতিটা এখন মানে কীরকম মনে হচ্ছে। আমরা দেখেছি বা শুনেছি বা যারা পুরুলিয়ার কাছাকাছি থাকেন, বালিগাড়ার কাছাকাছি থাকেন বা ছৌয়ের কাছাকাছি থাকেন, ওনারা সবাই জানেন যে অনেক ছৌ দলেই বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে ইতিপূর্বেই। কিন্তু এতদিন ধরে মানে ছৌকে ভালোবেসে জীবন উৎসর্গ করে ছৌয়ের প্রতি ছৌকে অনেক দুঃখে কষ্টে টিকিয়ে রেখে সেই বালিগাড়া কিষাণ ছৌ নৃত্য পার্টি যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওস্তাদ রাসু সহিস, তার পরবর্তী 2-3 প্রজন্ম পেরিয়ে গেছে, কিন্তু সরকার বা কোনো সেইরকম জায়গা থেকে ওনারা পুরস্কৃত হননি। এটা একটা অত্যন্ত দুঃখের বিষয় ছিল পুরুলিয়া ছৌ জগতে। তো আজকে 2026 সালে এসে আমাদের শ্রদ্ধেয় নৃপেনদা সঙ্গীত নাটক একাডেমিতে মানে মনোনীত হয়েছেন। তো আমরা নৃপেনদার কাছ থেকে জানবো যে ওনার মনের পরিস্থিতিটা এখন কীরকম চলছে। নৃপেনদা, এখন কীরকম মনে হচ্ছে, মানে যখন জানতে পারলে যে আমার নাম এই পুরস্কারের জন্যে মানে নামটা আসিয়েছে, হ্যাঁ, তো সেই সময় এখন কেমন লাগছে মনের অবস্থাটা? এখন একটু ফুর্তি লাগছে। ফুর্তি মানে কীরকম ফুর্তি? তো এই খিদাটা তো শুধু আজকের লইল, অনেক দিন আগের থেকে, যে আগের থেকেই। তো সেইটা একটুকু বিস্তারিত আমাদের সবাইকে বলো। যে আমি যে এতদিন কিছু পুরস্কার পাইছিলি নাই, তো আজকে যখন আমি লিস্টের নাম হয়েছে, আমার লিস্টের নাম, তখন আমার একটা বিরাট ফুর্তি হয়েছে যে এতদিন পরে আমি একটা পুরস্কার পাবো বলে এখন কোনো চিঠি দেই নাই, তবে লিস্টে নাম আসিছে। তো খুব আমাকে ভালো লাগেছে। তবে এখন কতদিনে পাই সেটা তো আর আমি বলতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক, লিস্টে যখন নাম আছে দেখা যায়, মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। হ্যাঁ, যতদিন না পাচ্ছ, হ্যাঁ, আর পালে আরও খুশ হয়ে যাব বেশি। হ্যাঁ, যাই হোক, একটা এতদিন পর মানে দেরি হলেও একটা সেই রকম হবে ঘোষণা করার মতন। হ্যাঁ, যে আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, আমাদের দর্শকদেরকে বলো যে ইয়ার আগে তো অনেক ছৌ শিল্পী বিভিন্ন পুরস্কার পেয়েছে, কোথাও পদ্মশ্রী পেয়েছে, কোথাও সঙ্গীত নাটক একাডেমি পেয়েছে, কেউ আবার বিসমিল্লা খাঁ যুব অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, তো সেই পুরস্কারগুলো যখন অন্যরা পাইতো তখন তোমার কীরকম মনে হতো? দেখো, ওটা তো মনটা টুকু ছোট হয়ে যেত। ইসলা আজ আমার আজ নিয়ে 4 পুরুষ ঢুকে গেল, কিন্তু একটাও কোনো পুরস্কার পালি নাই, তো একটু দুঃখ লাগতো। সেলা ও পাই গেল, ও তো আমি পাচ্ছি নাই কেন, কি ব্যাপার রে বাবা, আমাদেরকেই পাবো কি না পাবো। আজ যখন একটা লিস্টের নাম পাই গেলি, নাম হয়েছে, এই হিসাবে আমার একটু ফুর্তি বা ভালোই একটু লাগলো। তো এখনও কোনো চিঠিপত্র আমি পাই নাই। আচ্ছা, হাতে এখনও কোনো চিঠি আসে নাই? না, আসে নাই। আচ্ছা আচ্ছা, আমরা দেখেছি যে 4 পুরুষ ধরে ছৌয়ের একটা আঁতুড় ঘর এই বালিগাড়া।
শুধু রাসু সহিস নন, এখানে ধনঞ্জয় মাহাতোর বাড়িও, হ্যাঁ যিনি পুরুলিয়ার ছৌ সম্রাট হিসাবে পরিচিত। হ্যাঁ তো আমরা নিপেনদার কাছ থেকে জানব যে এই যে ছৌ নাচের যারা পূর্বপুরুষ ছিলেন, হ্যাঁ যে যেমন স্বর্গীয় রাসু সহিস, হ্যাঁ তো তারা যে ছৌটাকে মানে নিয়ে শুরু করেছিল ছৌ নাচটা যখন, আচ্ছা তার আগে তো আমি জানতাম যে নাটুয়া নাচের একটা ইয়ে ছিল। হ্যাঁ, প্রথম আমার দাদু নাটুয়া নাচ করতে ছিল, হুম নাটুয়া নাচে বিখ্যাত ছিল। হুম তো নাটুয়া নাচ করতে করতে বলছে যে তাহলে আমরা একটা ছৌ টিম করা যাক, শিব মন্দিরে নাচতে হবে না। হুম তো ওই তখন দাদু ওই ছৌ নাচটাকে স্টার্ট করলো। হুম তো করতে করতে তখন বাবা কাকারা সব নাচে, বাবাও নাচে। হুম তখন আমরা ছোট, হুম তখন আমরা ওই মানে দেখতে যেতে রিহার্সাল করতে, তখন হুম সেই তারপরে ওয়াটার আস্তে আস্তে মানে বুকিং বাড়তে লাগলো। হুম তো যাই হোক ভালোই মানে রানিং হয়ে গেল। হুম রানিং হতে হতে আমরাও তাকে বড় বড় হইলি, 11-12 বছর বয়স। হ্যাঁ তখন ওই দেখে হুম মানে আমরাও মানে ওই রিহার্সাল করতে তখন আধারে আমরাও মনে হয় স্টার্ট করে দিতি হুম রিহার্সাল। হ্যাঁ। লে এইরকম করছে, এইটা এইরকম হবে, হ্যাঁ এইরকম আমাদেরও ছেলের বুদ্ধি। তো হ্যাঁ তারপর রাতের বেলা চলে যাইতে ওরা হ্যাঁ প্রোগ্রামে। তখন দাদু আমার বলছে, রে শালা ওরা চলে গেল লে আমাদের নাচটা লাগালে। হুম তো বলি লে বাজাও, আমরা ওই চুতরা থাপড়াই দাদু আমরাকে নাচ শিখাইছে, হ্যাঁ যত ভাইরাকে আমাকে, হ্যাঁ আমি একটু সিনিয়র ছিলি ওদের। হ্যাঁ তো ওই দাদুই আমরাকে শিখাইছে। তারপরে যখন জানছে যে এই 13 বছর হয়ে গেলি, হুম 12-13 বছর, হুম তখন আর দেখছে যে না ই শালা লেখাপড়া এই ছেলে আর হবে নাই বাবা। হুম বলছে তাহলে স্কুল ছাড়, ওই ক্লাস 3-4 যাতেই হ্যাঁ তাকেই তো এইদিকে ঢুকিয়ে গেলি হ্যাঁ ছৌ নাচে। হ্যাঁ, ওর কাকারা বলছে এই নাই হবে কি আর, এইদিকেই আর নাচাই আগে। তো নাচতে 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 ভালোই সিনিয়রে দাঁড়াই গেলি। হুম তখন কাকুকেও ছাড়াতে লাগলি। এই রিহার্সালে কোনো খারাপ হয়ে গেলে বাবাও ধমকাইতো, এই পিটে দিত, হ্যাঁ কাকুরাও থাপড়াইতো, হেট এইটা এইরকম হবে, এইটা এইরকম হবে। হ্যাঁ এই করতে করতে মানে দেখো প্রত্যেক দিন প্রাইভেট পড়ালে তো ওটা হবে কি। হ্যাঁ তখন ওই জিনিসটাকে আমরা ধরে তুলতি হুম যে এইরকমই তাহলে হবে। হুম তো ওই করতে করতে মানে এটাকে সিদ্ধ পিঠে আনলি। হুম। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যখন ছৌ নাচ শুরু করেছিলে, হ্যাঁ সেই সময় ছৌ নাচটাকে নিয়ে যে মানে ছৌ নাচের আয় উপার্জনটা নিয়ে যে সংসার চলবে, কিংবা ছৌ নাচে এই পুরস্কার পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, এখন আমরা দেখেছি কিছু দিন আগে যে ছৌ নাচ করতে করতে চাকরিও পেয়েছে, এই ভাবনাটা তখন কি মনের মধ্যে আসতো যে ছৌ নাচ নিয়ে আমরা এত দূর আগাতে পারবো? না, এইটা তখন ছিল নাই, একটা মনের ফুর্তি, হ্যাঁ বুঝিস আমিও নাচবো। হুম পুরস্কারের কোনো গল্পই ছিল না তখন। হুম এক বেগে ওই একটা মানে মাথায় একটা হয়েছিল সম্মেলন, হুম তখন যত পার্টিকেই কে জানাইছিল। আচ্ছা কেননা আমাদের যে বাবা কাকারা বলছো হ্যাঁ যে আমরা যেতে পারলি নাই হ্যাঁ ওই ফাংশনটাই। হুম হুম তো যাই হোক একটা গুরুজি পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া, ও সামনের লোক ছিল, পৌঁছে গেল। হুম আমরা যেতে পারলি না, ধুন্দা মাতাও যেতে পারলো না, আমরাও যেতে পারলি না, পুরুলিয়ার এই এলাকার কোনো টিমেই যেতে পারলো না। একটা বাস, তো একটা বাসের টিসি হয়ে কি একটা হইলে বলছে যে ফেল হয়ে গেল গাড়িটা। তখন এতটা মানে যানবাহনের যোগাযোগ ছিল না, আর এখন তো অ্যাভেলেবেল গাড়ি, হুম এই করেও মানে যেতে পারে নাই ওই জায়গাটা। তখন ও গম্ভীর সিং বাবু এই ওইখানটালে সাহাবদের সাথে হুম বিদেশ চলে গেল। হুম সেই তখন লেটুকু চেতনাটা সবাই লাগলো যে ইসলা আমরাকে তাহলে আরও ভালো করতে হবে। ঠিক, এই হ্যাঁ, যে ছৌ নাচে যদি ঠিকঠাকভাবে মানে করতে পারি, তাহলে হয়তো মানে দেশ ছেড়ে বিদেশ দিকেও দেখার সুযোগ হবে। ওই তখন মানে এমন কি ভক্ষে দুঃখে মরে হুম রাইতে খাবার জুটা নেই। হ্যাঁ
ডিম সিজা হ্যাঁ কোনোদিন না বিনা খাইও ঘুমাইছি, তাবো আমার দাদু এই পার্টি ছাড়ে নাই, বাবা পার্টি ছাড়ে নাই, হ্যাঁ হ্যাঁ এমনি দুঃখ পাড়িয়ে গেলছে। এই শাস্ত্রীটা এতদিন রাখা হয়, আজকাল একটুকু ওই প্রোগ্রামে গেলে কিছু পয়সা পাচ্ছি, এটা দিনের দিন হচ্ছে যতটুকু হচ্ছে যতটুকু হচ্ছে ওটা ঘরে দিলে ওরা খুশ হচ্ছে। হ্যাঁ নাহলে এতদিন যদি না পয়সা দিতি তাহলে কি ঘরের লোক এটা বলতে এটা কী করবে, তাহলে বাজার দিকে কাজে যাও। হ্যাঁ আচ্ছা কোনোদিন এরকম মনে হয় না যে মানে ছৌ নাচটাই মানে জীবনটাকে ইহা করে ভুল হয়ে গেছিল, যে জীবনটা হয়তো যদি পড়াশোনা করতেই কিংবা চাকরি করতেই তাহলে আরও একটুকু জীবনটা সুখের হইতো কিংবা ইয়া হইতো না, কিন্তু ওটার দিকে মনেই যাই নেই, ওটাই মনে হয় না। মনে হয় নাই, খালি সেই ছৌয়ের দিকে মন। বলি তো আজ 4টে পিঁড়ি ঢুকালি, হ্যাঁ সবার মনটা এইটার দিকে, পরিবারেরও মনটা এইটার দিকেই। হ্যাঁ এই হিসাবে মানে এতদিন টিকে গেছে আমার পার্টিটা। আর আমাদের হিংসা চর্চা নাই, ভাই ভাই 4 ভাইয়ের ছেলে, ঠিক বাবা কাকারা 4 ভাই, হ্যাঁ 4টা পেটের আচ্ছা ছেলে। ওইটা আমার একটুকু দর্শকদেরকে ভালো করে বলে দাও, তোমাদের মানে বংশ পরম্পরাটা মানে মানে কীরকম ইয়া বটে। রাসু সহিসের বাবার নাম ছিল দিলু সহিস। আচ্ছা দিলু সহিস তো দাদুর বাবা, তো ওই রাসু হাড়িলে আমি এইটাকেই ইয়া করি। আচ্ছা দিলু সহিসের কটা ছেলে? দিলু সহিসের ওই সহিসের এই রাসু আর দাসু 2 ভাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা যিনি দাসু সহিস হ্যাঁ, ওনার ছেলে কটা? ওর ছেলে 3টা, কারা কারা? রাম লক্ষণ ভরত। আচ্ছা আর এই রাসু সহিসের ছেলে হলো সূর্যকান্ত, ফণি সহিস, আর অনিল সহিস আর সুবোধ সহিস। আচ্ছা আচ্ছা 4 বেটা। আর দাসু সহিসের 3 বেটা। আচ্ছা এখন তার পরবর্তী তাদের ছেলেপুলে কে কে আছে ছৌ নাচে দলে? ওই ওর মেজো বেটা ছিল হুম সুনীল সহিস, হুম তো এখন টুকু বয়স হয়েছে, ছাড়ি দিয়েছে, ও আর যায় নাই। আর ছেলে ওদের এই বসভুক্তটাই নাই। আমার এই 4 ভাইয়ের ছেলে আছে। আচ্ছা সুবোধ সহিস কার ছেলে? ওটা রাসু সহিসের রাসু সহিসের ছোট ছেলে। ছোট ছেলে। আচ্ছা সুবোধ বাবুর কটা ছেলে মেয়ে এখন? বিটি 3টা, হুম আর ওই গৌরাঙ্গ, আচ্ছা ওই যেটা শৌখিন আছে। শৌখিন আছে সেটা। আর তোমার কটা ছেলে মেয়ে? আমার 3টা ছেলে। আচ্ছা হ্যাঁ, তো 3টার ভিতরে ওই ছোটোটা আমার নাচ করে, আচ্ছা আর দাদার 2টা, আচ্ছা আমার বড়োটা যেটা আমার দাদা, ওর 2টা ছেলে। আচ্ছা তো তোমার দাদার কি নাম? শক্তিপদ সহিস। আচ্ছা আর ওর ওই ছেলেরা আছে। আচ্ছা এই যে পুরুলিয়া ছৌ নাচে আমি বিশেষ করে দেখেছি মানে বিভিন্ন ছৌ দলের ওস্তাদ কিংবা বিভিন্ন ছৌ শিল্পীর সাথে কথা বলে দেখেছি যে প্রাথমিক পর্যায়ের যে ছৌ নাচের দলগুলো ছিল মানে যেগুলো পুরাতন দল হিসেবে বলা চলে পুরুলিয়া ছৌয়ের, যেমন এই বালিগাড়ার রাসুমারির ছৌ নাচ পার্টি, আপনার গম্ভীর সিং মুড়ার ছৌ নাচ পার্টি, হেম মাহাতোর ছৌ নাচ পার্টি, বীণা কুমারের ছৌ নাচ পার্টি, তাছাড়া আর কোন কোন পার্টি ছিল পুরাতন? জরু কুমার ছিল, জুরু কুমারের ছৌ নাচ পার্টি ছিল। হ্যাঁ এই ইধারে ঝালদা থানার ছিল দাঁড়াও, খাটজুড়ি দুর্যোধন মাহাতো ছিল। হ্যাঁ তারপর বিনা কাকা ছিল, এই নলকপি ছিল, এই প্রভু দাস ছিল। এই মোটামুটি এই পার্টিগুলা ছাড়াও হয়তো কিছু পার্টি ছিল আরও ছিল। তো এনাদের আমি একটা জিনিস দেখেছি যে এই ছৌ পার্টিগুলা শিল্পী ভাতা পাবো কিংবা চাকরি পাবো কিংবা কোনো পুরস্কার পাবো এই আশায় কিন্তু ছৌ নাচে আসে নাই। হ্যাঁ এখনও বর্তমানে দলগুলা মানে টেকে আছে। এই শিল্পীগুলোর মধ্যে কিন্তু কোনো সেই লোভ জিনিসটা নাই। এরা নিজের সংসার ইয়া করিয়ে মানে কোনো রকমের ট্যাকেল করিয়ে এই দুঃখ দুর্দশার মধ্য দিয়েই ছৌ নাচটাকে মানে টেকায় রেখেছে এতদিন। হ্যাঁ যে কষ্ট করে আমার দাদু যে রেখেছে, হ্যাঁ তো সেরকম তো ওরাও রেখেছে। হ্যাঁ একদম দাদু কি বলবে যে ঘরে খাবার নাই, হ্যাঁ নাচতে যেতে হবে, হ্যাঁ না খাইয়ে যাই ও থা খাইতো। হ্যাঁ বাবা কাকারা দাদুও যেত সাথে, দাদু না নাচুক কিন্তু তো ওস্তাদকে যেতেই হবে। একদম
না খাইয়ে যাই ওই প্রোগ্রাম করে এসেছি। তাহলে এই জিনিসটাকে কতটা আমার ঠিক। পরিবারে ভালোবাসিছে, হ্যাঁ, ওটাই তো কোনো লাভও ছিল না। লাভও নয়, কিছুই নেই, হুম। তবু ছাড়ি নেই, তবু ছাড়ি নেই। আমরা শুনেছি রাসু সহিসের নামটাই শুধু শুনেছি, উনি কী কী নাচতেন সেটা আমরা কিন্তু শুনি নাই। বিশেষ করে বেশিরভাগ ছৌ দর্শকরাই জানে নাই। রাসু সহিস কী কী নাচের জন্য বিখ্যাত ছিলেন? দাদু আমার একা নাচ নাচতো তখন, হুম মানে একা নাচ মানে একাই, একড়িয়া একুড়িয়া নাচ ছিল। হুম দাদুর আমলটাই একুড়িয়া নাচ ছিল। হুম ও সকলেই নাচ নাচতো। ও মনে করে যদি আগানছে, হ্যাঁ দাদু যদি আগানছে ওই টিম টেললে, হ্যাঁ তো ওর নাচটাকেও মানে নাচে দিত। হ্যাঁ লে তাহলে মানে কম্পিটিশন কি, হ্যাঁ হ্যাঁ যে ওয়ারটাও তো করে দিলি, হ্যাঁ নিজেরটাও করলি ওয়ারটাও করলি, হ্যাঁ এইরকম কম্পিটিশন ছিল তখন। হ্যাঁ সকলেই নাচতো দাদু। কৃষ্ণ নাচেছে, অসুর নাচেছে, রাজা নাচেছে, সব কিছু। তার মধ্যে বিশেষ করে কোন ভূমিকাটা বেশি মানুষ পছন্দ করতো? কৃষ্ণটা। কৃষ্ণটা। হ্যাঁ আচ্ছা, পরবর্তীকালে তার ছেলে সূর্যকান্ত সহিস, হ্যাঁ তো সূর্যকান্ত সহিসের নামটাও কিন্তু মানে অনেক ক্ষেত্রেই ভাসে আসে। তো উনি কোন নাচের জন্য বিখ্যাত ছিল? বাবা অনিয়ন নাচতো, কোনো বাকি নাই ওর। এই মানে এই যে কাকুরাকে বাবাই শিখিয়েছে। আচ্ছা। গণেশ, কার্তিক, শিব, দুর্গা, মানে যা কিছুটা ওর হুম ওর অনিয়ন জানা ছিল। আমরা পুরুলিয়া ছেড়ে যখন তামার অভিমুখে যাই, তামার বুন্ডু এই জায়গাগুলোতে, সেখানে আমি দেখেছি তোমাদের গাড়িতে যাইও আমি দেখেছি, সেখানে রাসু সহিসের থেকে সূর্যকান্ত সহিসকে বেশি এই চিনি। তামার দিকে, হ্যাঁ তামার দিকে, আর টাটা দিকে দাদুকে বেশি। আচ্ছা। মানে দু বাব্বেটা দু রকমের নাম। এইদিকে দাদুকে জানবে বেশি, এই বাবাকে, হ্যাঁ। আর এই টাটা লাইনে গেলে এই রাসুহারি। তো আমরা কি মানে তখন কি তাহলে রাসু সহিসের সময় টাটার দিকে বেশি প্রোগ্রাম হইতো, আর হ্যাঁ সূর্যকান্ত সহিসের সময় বুন্ডু তামার দিকে? মানুষই বিশ্লেষণ করেছে ওইটা। তামার দিকে গেলে মানে বহুত দিন থেকেই যেতিস, 14 দিন 15 দিন, তখন সেই গাড়ির ইয়া ছিল তো, হ্যাঁ হ্যাঁ। ওই আর কে গজ আছে এইদিকেই থেকে যাও। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাইবো যে সেই এলাকাগুলোতে যখন নাচ হইতো, হ্যাঁ তখন বেশিরভাগ কি গম্ভীর সিং বাবুর ছৌ নাচ দলের সাথে? হ্যাঁ, গম্ভীর সিং এর সাথেই আমাদের বেশি ছৌ নাচ জগতে আমি একটা জিনিস শুনতে পাই যে বুন্ডু তামার এলাকাতে যদি নাচ হয়েছে, তো বাকি প্রতিপক্ষ পার্টি যতই নাচ দেখাক, হ্যাঁ, এই রাসু সহিস কিংবা গম্ভীর সিং যদি থাকে, তাহলে সকাল পর্যন্ত আবার বায়নাটা কিন্তু তাদেরকেই করা হয়। হ্যাঁ। আচ্ছা, ওইদিকের এখন যেমন বর্তমানে 2026 সালে দাঁড়ায়, পুরুলিয়া ছয়ের মধ্যে মানে বাজি উলফা এইসব জিনিসগুলো একটু বেশি প্রাধান্য পেয়েছে। হ্যাঁ। তো আমাদের পুরুলিয়া ছাড়ে যদি ঝাড়খণ্ড এলাকা যাই বা বুন্ডু তামার এলাকার দিকে দেখি, তো সেইখানে কি এই বাজি মানে ভল্ট এইগুলা কি বেশি মানুষ দেখতে চাই? আসল দেখো, মানে এই বন্ডু তামার দিকে ভোল্টের কোনো নাম বেশি করবে নেই। এই টাটা দিকে যাও, খালি সে ভোল্ট দেখাও। পুরুলিয়াতেও তাই। আর পুরুলিয়া তো এখন ওইটাই। কিন্তু আমি তো এখনো ভোল্ট ওইরকম সে মুখ বাঁধিয়ে নিয়ে আর এই দৌড়াদৌড়ি বাজি ওগুলো আমি দিই নেই, ওগুলা তো সেই সার্কেস। তাহলে বুন্ডু তামার দিকে কি বিশেষত ছৌ নাচটাকেই বেশি প্রাধান্য দেয়? ওরা মানে ওদের হচ্ছে কি মানে আর কি বলবো ওটাকে, ওস্তাদি লাইন দেখাতে হবে, বীরতত্ত্ব দেখাতে হবে এই লাইনে, এই বুন্ডু তামার দিকে। অসুর, নারায়ণ, সখী সকালে, শ্রীকৃষ্ণের ভক্ত বেশি আছে এইদিকে। আচ্ছা। হ্যাঁ, তো অসুর আর শ্রীকৃষ্ণ এইসবগুলাকে ওরা বেশি পছন্দ করে। বাজি ওই স্টেজের মাধ্যমে যা দিলে ওটাকে কোনো বলবে নেই, কিন্তু ওই যখন দৌড়ে দিতে থাকবে না মুখ বাঁধে, তখন ওদের একটু বিরক্ত হয়ে যায়। এইটা আবার আর কি করছি রে বাবা। একটা জিনিস শুনেছি তোমাদের যে যেমন ওস্তাদগুলো পিড়ি চলে আসছে, হ্যাঁ, ওয়ার ছেলে নাচোয়া, তেমনি ভাবে শুনেছি যে তোমাদের ম্যানেজারগুলাও পিড়ি চলে আসছে। হ্যাঁ, তো নাই, লালু মাহাতো ম্যানেজার, রাসুহারি ওস্তাদ। হ্যাঁ, এই বেটি সুধীর মাহাতো ম্যানেজার, সূর্যহারি,
হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ এবারে কৃষ্ণপদ মাহাতো ম্যানেজার, হ্যাঁ আর নিপেন সহিস ওস্তাদ। এরকম পিড়ি পিড়ি এই বেটি এই ছেলেরা এই বেটি ওই রকমই চলবে। হ্যাঁ। আচ্ছা কি বলে রাসু সহিসের সময় যিনি ম্যানেজার ছিলেন, হ্যাঁ, তো তো তখন ম্যানেজার কি করতো? ম্যানেজার এই লালু মাহাতো হ্যাঁ না, গাইতো না কোনটা করতো? নাচতইও কোনো সময় নাচতইও। আচ্ছা। ম্যানেজার তখন তো আর মানে এই মাইকিং ছিল নাই, হুম হুম হুম। ম্যানেজারেরও কোনো টান হলে ঢুকে যেত। আচ্ছা এমনি ব্যাপার। সুধীর মাহাতো তো নাচেছে, এই যে আমাদের কৃষ্ণপদর বাবা। আচ্ছা উনি সুধীর বাবু নাকি ভালো একজন গায়ক ছিলেন? বিরাট গায়ক। ঝুমুর সঙ্গীতে হুম বা যে কোনো গানটাই হ্যাঁ কি গলা ছিল। হুম আমাদের এই বায়েন হ্যাঁ আর এই গাহক হ্যাঁ আর এই ঢলিদার, হ্যাঁ তিনটার বিরাট রেকর্ড, বিরাট রেকর্ড। আর নাচোয়া, তারপরে হ্যাঁ নাচোয়া মানে কেউ কম নাই। হ্যাঁ এক একটা দিক এক একটা, হ্যাঁ, এক একটা মানে রত্নই বটে সব। হ্যাঁ, যেমন বাজনা চলতো তেমনি তেমনি নাচতইও, আর এরকম গা হইও। হ্যাঁ, গা হইয়া হ্যাঁ তেমনি এমন গাইতো না যে আমি বিরাট ব্যাপার। কোকিল হ্যাঁ আসা নাই। এখন তো গ্রাহক আছে কিন্তু ঠিক আছে, ছয়ের গ্রাহক দারুণই ছিল। আপনাদের দলে আমরা দেখলাম যে গত বছর যেমন রামদা মানে পরলোক গমন করলো, এই অকালে চলে গেল ওস্তাদ আদালত মাহাতো। হ্যাঁ, তো তাদের আপনাদের দলে তাদের মানে কি কি কৃতিত্ব ছিল, মানে তাদের ভূমিকা কিরকম কিরকম ছিল সেটা একটু দর্শকের সামনে আদালত মাতো বিরাট ভূমিকা। গেঁটে দাঁড়াই গেলে বলবে যে একটা পাহাড় দাঁড়াই গেল, তারপরে তো ভিতরে কি করবে না করবে ওটা আগে দেখবে নেই। হ্যাঁ এমনি আদালত সে আদালতেই ছিল। তারপরে কালীপদ মাহাতো একটা ছিল, আচ্ছা ও মারা গেলছে। মানে ভালো ভালো শিল্পী আমার বহুত চলে গেলছে, কিন্তু টিকাই রেখেছি, এটা বিরাট ব্যাপার। হুম জয়ন্ত মাহাতো, হুম কালীপদ মাহাতো, হ্যাঁ আদালত মাহাতো, হ্যাঁ এই সুবোধ সহিস হুম বাবা, এগুলা তখন যখন নাচতেই ছিল মানে যে সময় চার ভাইয়ারা হ্যাঁ আর ওই মাহাতোরা, হুম দূর যেখানে না ভেয়ে যাইতে আর কোনো উপায় নেই। একটা হারমোনিয়াম নিয়ে যেত সুধীর মাহাতো, হুম টিপে দিতে দিতে তো বিরাট ব্যাপার হয়ে যেত। একটা হুম ঘ্যামটা যে ছিল না, হ্যাঁ দারুণ ম্যাজিকে বিরাট ঘ্যাম ছিল আমাদের। হুম। আচ্ছা মিউজিক মানে বাদ্যযন্ত্রে মানে বাজনাটা, ঢোল হ্যাঁ আর ধমসা হ্যাঁ আর সানাই হ্যাঁ আর কর্নেট, হুম এইগুলা থাকতো। আর কোনো মাইক টাইক কিচ্ছু নাই। হুম সুধীর মাহাতো গাহেই মাইকের সমান, মানে গলাটা এত সুন্দর গলাটা ছিল। এত চৌড়া গলা ছিল, গাহেই আচ্ছা গলাটা এত ভলিউম গলা ছিল, দারুণ। হ্যাঁ যে মানুষকে বলতে হইতো যে না সুধীর বাবুর গাইছে। গলা আছে। হুম আর তেমনি বায়ান আছে, হুম তেমনি নাচোয়া আছে, হুম মানে সব দিকলেই মানে জিনিসটা হুম। ভালো হয়েছিল। আচ্ছা তখন এখন যেরকম যে অনেক দূর থেকে শুনতে পাইতো, এখন যেমন শুনতে পাওয়া যায় হ্যাঁ। যে ওইখানে ছৌ নাচ চলছে, ওইখানে মানে গানটা সহ শুনতে পাই, ধমসার বাজনা তো আছেই, আছে, ওটা বিনা মাইক্রোফোনও শোনা যায়। হ্যাঁ, কিন্তু তখন কি এরকমই হইতো, গলাটা হয়তো গানটা যদি একটু কম শোনাতো ধমসাটাই একটু বাজনাটাকে নিচে না পাইতো, হুম তো গলা তো উপরে উঠে, ও তো বিরাট চৌড়া গলা, হুম ও তো শুনতে পাবে কি? হুম মানুষ তো নীরব থাকতো, হ্যাঁ মানুষ নীরব থাকতো একদম। হ্যাঁ আর তখন কি ওই কাড়ামুড়া লাইট হুম আর হেসাক লাইট হুম এইসবেই তো। পরে তো এই দিনটা হয়ে গেল, এই জেনারেটার ফেনারেটার এইগুলাতে, এই তো সেদিন হইল। হ্যাঁ আর এই বিভিন্ন পার্টিও দমে হয়ে গেল, হুম দমে পার্টি হয়ে গেল। মানে এই কি বলবো, ওরাই কথা পাইলো সেই বড় ওস্তাদদের কাছে লেই তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, কোথায় পাবে অঙ্গিটা? হুম বড় ওস্তাদে ওই অঙ্গিটা দেখান যে বলে না ওইটাকে ওরা সেটিং করেছে। একদম একদম আমি বলি না শিখাইছে, সবকেই না শিখাক, হ্যাঁ। কিন্তু ধরেছে কোথার লে, হ্যাঁ সেই গাছের গোড়াটাকেই ধরেছে না। একদম একদম। তাহলে যেমন আমার মাথাটা উল্টা দিকে ঘুরে এই তোমাকে কি করেছিলি বলো ইউনিভার্সিটিতে? হেই মাথাটা কি করছিলি? তখন আমরা ছৌ নাচের
কিছুই জানতি না, না কিছু নাই একদম। তো মানে জেকে কলেজে আমাদের একটা নামের পার্টি করিয়েছিলি, মানে আমাদের কলেজের এনএসএসের ছাত্ররা মিলে। তার পরবর্তীকালে ওইখান থেকে জেকে কলেজ থেকে বেরাবার পরে আমাদের সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে যখন 6-এর সার্টিফিকেট কোর্স শুরু করে, সেই সময় আমরা মোটামুটি কজন ছিলি, 50 জন সম্ভবত। হ্যাঁ, 50 তো জন সেই ছিল। সময়ে মানে ছৌ নাচের প্রশিক্ষক হিসেবে নিপেনদা যাইতো, আর দলের আরও কয়েকজন বিশিষ্ট শিল্পীরা যাইতো শিখাতে, মানে আমাদেরকে প্র্যাকটিক্যাল করানোর জন্য। তো একবার হয়েছে কি, সেই কলকাতার প্রোগ্রামের সময় হঠাৎ করে ভাইস চ্যান্সেলর দীপক রঞ্জন মণ্ডল মহাশয় আমাদেরকে বলল যে তোমাদের ছয়ের তো একটা যেহেতু কোর্স খোলা হয়ে গেছে, তো কলকাতার প্রিন্সেপ ঘাটে অনুষ্ঠান হবে পৌষ উৎসব, সেইখানে বলছে তোমাদেরকে একটা ছৌ নাচের প্রদর্শন দেখাতে হবে। তো আমরা অনেকেই মানে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন, মানে নাচ জানতো, সেরকম হয়তো 4-5 জন ছিল। বাকিগুলা সব আমাদের মতন, কেউ জানতো না, কেউ রিজে ভর্তি হয়েছিল। যেমন আমাদের বাড়ির মানবেন্দ্রদা, হ্যাঁ সে জানে নাই। হ্যাঁ অত বয়স হওয়া সত্ত্বেও রিজেই ভর্তি হয়েছিল। হ্যাঁ, তো সেরকম কয়েকজন আমরা ছিলাম। তো সিলেকশনটা এমনভাবে হচ্ছে, নামগুলো লিখেছে যে কে গণেশ নাচবে, কে কার্তিক নাচবে, মানে মহিষাসুর বধের যে চরিত্রগুলো থাকে সবগুলাই লিপিবদ্ধ করা হয়েছে, যে অমুক নাচবে গণেশ, অমুক 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 3-4 লোক গণেশ নাচবে। এবারে তাদেরকে ডাকা হচ্ছে। আর নিপেনদাকে তখন আমি অতটা ভালোভাবে মানে চিনতাম না, পরিচয় হয় নাই, কিন্তু ছোটোবেলা থেকেই নাচ দেখতি মানে সেই পিঁড়িয়াই হইতোই বুড়ি বাঁধনার সময়, গম্ভীর সিংয়ের রাসুহাঁড়ি, আর নাহলে বিনা কুমারের রাসুহাঁড়ি লাগিয়ে থাকতো। তো জানতি দলটা সম্পর্কে। তো তখন আমি ছয়ের অতটা সামনে থেকে নাই। পরবর্তীকালে ওই ইউনিভার্সিটি যখন গণেশ নাচে আমি নাম দিয়েছি, তখন দেখছি 3-4 জন নাচিল, এবং আমার থেকে আমি তো দেখছি বাইরে দাঁড়ায় যে সালা ইয়ার তো বেডিয়ে নাচছি রে বাবু, একদম পারফেক্ট গণেশ নাচছে, ইয়াদের কাছে তো আমি কিছুই করতে পারবো না, আমি তো গোটা পাকটাও দিতে লাগব। তবু পাক যে কেমন করে দেয়, আমি শুধু শরীরটাকে ঘুরাতে জানতি, এবং পাগিলা কীভাবে নিচে ফেলাতে হবে সেইটা জানতি নেই। আমি পাক দিয়ে বসেছি, নিপেনদা সাইড থেকে বলছে মরল রে। হ্যাঁ, আমি তো বুঝেছি আমার তো মানে তখন হাঁটুতে গাড়াই গেছে, হ্যাঁ ছাড় জীবন হচ্ছে, গাড়াই গেছে, হাঁটুর ভরেই পড়েছি। তারপরে আমাকে ধরে একজন উঠাইন দিল, বলছে তোর দ্বারা হবে না রে। আচ্ছা, সে চরিত্রটা ছাড়িয়ে দিলি যে গণেশ নাচবো না। তারপরে যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঢুকতে বলছে, সেই সময় বলি না, কলকাতা তো আমাকে যেতেই হবে, এবং কোনো না কোনো ঢুকতেই হবে, যেতে গেলে তো, না হলে ওয়াই তো নিয়ে যাবে পাক নাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঢুকছি, তো আমার মাথাটা একটু টেড়া পয়সা এমনিভাবে থাকতো উপর দিকে। নিপেনদা ঢুকে যাই কেমন করছি রে মাথাটা, সোজা করতে বলছে। তা আমি বলি ওস্তাদ যখন বলছে তখন এরকমই হবে, সোজা করলি। মানে নিজের মধ্যে একটুকু এমন মনে হইতো যে হয়তো আমি মাথাটা সোজা করতে গেলে মোড়াটা দেখাবে যে নিচের দিকে ভালছে, এইটার কারণেই আমার ওই রকম টেড় পয়সা করে উপর দিকে ভালা। তো যাই হোক, পরবর্তীকালে আমি যখনই মানে কোনো কিছু জানবার আগ্রহ হয় কোনো বিষয়ে, নিপেনদাকে জিজ্ঞেস করি, এবং ছৌ শিল্পী হিসাবে যদি আমি নিজেকে মানে পরিচয় দিই কোথাও, তাহলে কিন্তু আমার গুরুদেব, একদম ন্যায্য গুরুদেব হিসেবে নিপেনদাই বটে আর কি। তো আমরা আজকে সেই বিষয়টা মানে একটু কম আলোচনাই করলাম, আমাদের নিপেনদার পুরস্কার বিষয়টা। তো আমরা অবশ্যই সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব।
কারণ এখন যতক্ষণ না জিনিসটা হাতে পাওয়া যাচ্ছে ততক্ষণ তো হ্যাঁ। কত মনটা শান্ত হচ্ছে না, মনের যে পরিস্থিতির কী রকম চলছে সেটা অবশ্যই নিপেনদা বুঝতে পারছে, সাথে সাথে আমাদের ছৌ প্রেমী যত মানুষজন আছে তারাও বুঝতে পারছে যে কবে আমরা সেই দৃশ্যটা দেখব যে নিপেনদা একজন রাষ্ট্রপতির সাথে কাছে পুরস্কারটা নিচ্ছে। পুরুলিয়ার ছৌ নাচে সত্যি এটা একটা গর্বের বিষয়। ছৌ নাচের মুকুটে একটা নতুন পালক যোগ হইল। আর বিশেষ করে ভালো লাগছে যে রাসু সহিসের প্রতিষ্ঠা করা দলে আজ একটা জাতীয় পুরস্কার পাতে চলেছে। তো তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব, একদম পুঙ্খানুপুঙ্খভাবে কী হচ্ছে কী নাই। আপনারা সবাই সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, বেশি লম্বা আর করবো না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর নিপেনদার বিস্তারিত জিনিসগুলো আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। সবাইকে নমস্কার, জোহার, দণ্ডবোধ।